আমরা এটা পড়ব। আচ্ছা, আমাকে কি শোনা যায়? মাইশা, আমাকে শোনা যায়? আচ্ছা, তাহলে অক্সিজেনের বিভিন্ন যৌগ সম্পর্কে যখন আপনি পড়বেন একটু বোঝার চেষ্টা করেন যে অক্সিজেনের বিভিন্ন যৌগগুলা আপনাকে জানতে হবে যে অক্সিজেনের বিভিন্ন যৌগগুলা কি কি। তো অক্সিজেনের যখন অক্সিজেন যুক্ত থাকে তখন সেটাকে বলবো আমরা অক্সাইড। কি বলবো? অক্সাইড। আবারও বলি, যখন অক্সিজেন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো অক্সাইড। আচ্ছা ভাইয়া, অক্সাইড বললেন, খুবই ভালো কথা। এই অক্সাইড হয় হচ্ছে 9 প্রকারের। অক্সাইডগুলো হয় হচ্ছে 9 টাইপস। 9 লিখে 9 লিখছি, আমার গলার অবস্থাও খুবই খারাপ। এই মাইশা, একটু গ্রুপে মেসেজ দাও তো, যে বলো যে ভাইয়া আসতে বললো সবাইকে। 9 টাইপের অক্সাইড পাওয়া যায়, তার মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড। অধাতুর যে অক্সাইডগুলো আছে, আবারও বলি, অধাতুর যে অক্সাইডগুলো আছে, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। আবারও বলি, অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড। ঠান্ডা মাথায় বুঝবেন, ক্লাস মিস যাবে না ইনশাল্লাহ, যেইভাবেও ক্লাস নিব। এখন বলতে পারেন যে অধাতুর অক্সাইডগুলো কেন অম্লীয় অক্সাইড? এই অধাতুর অক্সাইডগুলো করে কি, এরা পানির সাথে রিয়াকশন করে। মনে করেন কার্বন ডাই অক্সাইড, এরা পানির সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। ভালো করে বুঝবেন, এরা পানির সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি করে। আবারও বলি, পানির সাথে যখন রিয়াকশন করে অ্যাসিড তৈরি করবে, এগুলা হচ্ছে অধাতুর অক্সাইড। তাহলে অধাতুর অক্সাইড কোনগুলো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড, এটা অম্লীয় অক্সাইড। সালফার ডাই অক্সাইড, এটা অম্লীয় অক্সাইড। তারপরে সালফার ট্রাই অক্সাইড, এটা অম্লীয় অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা অম্লীয় অক্সাইড। মাইশা, একটা মেসেজ দিয়ে আসো। তো এরকম অক্সাইডগুলো হচ্ছে P2O5, এটা অম্লীয় অক্সাইড। N2O5, এটা অম্লীয় অক্সাইড। এই টাইপের অক্সাইডগুলো হচ্ছে আপনার সকলগুলা হচ্ছে অধাতুর অক্সাইড, সেটা অম্লীয় অক্সাইড। এরপরে চলে আসেন, ঠান্ডা মাথায় বুঝেন, অম্লীয় অক্সাইড। এরপরে চলে আসি ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড যেটা আছে সেটা মনে করবেন যে ধাতুর যে অক্সাইডগুলো আছে, ধাতুর অক্সাইডগুলো, ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। হ্যাঁ, ধাতুর অক্সাইড কোনগুলা? দেখেন, ধাতুর অক্সাইড যেটা, সেটা হচ্ছে Na2O, সোডিয়ামের অক্সাইড, একটা ক্ষারকীয় অক্সাইড। পটাশিয়াম K2O, এটা একটা ক্ষারকীয় অক্সাইড। কপারের অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড। আয়রনের অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড। তার মানে কি, যে এগুলাকে ক্ষারকীয় অক্সাইড বলা হয় কারণ এগুলা দেখা যায়, এই অক্সাইডগুলা, মনে করো সোডিয়ামের অক্সাইড, এরা পানির সাথে রিয়াকশন করে। পানির সাথে রিয়াকশন করে দেখা যায় যে লবণ এবং লবণ প্লাস পানি উৎপন্ন করে। সরি, পানির সাথে তো না, অ্যাসিডের সাথে। এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করে লবণ এবং পানি তৈরি করে। এই জন্য এটাকে বলবো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইডগুলো ভালো করে বুঝবা। ধাতুর যে অক্সাইডগুলো আছে, এই ধাতুর অক্সাইডগুলো হচ্ছে তোমার ক্ষারকীয় অক্সাইড। আর এইখানে বোঝার চেষ্টা করবা, আর এই অধাতুর অক্সাইডগুলো হচ্ছে আমার অম্লীয় অক্সাইড। কথা ক্লিয়ার হয়েছে? দেখেন, এগুলা বাসায় পড়া যাবে না, এগুলা বাসায় পড়া যাবে না। এরপরে চলে আসি, নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড। তাহলে নিরপেক্ষ অক্সাইড কোনগুলা ভালো করে বুঝবা। নিরপেক্ষ অক্সাইড যে ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, সরি, ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড এবং ক্ষারের সাথে, দেখা যায় যারা অ্যাসিড এবং ক্ষারের সাথে, অ্যাসিড অথবা বেসের সাথে সাথে রিয়াকশন করে না, কোনোটার সাথে রিয়াকশন করবে না।
তাহলে কি বললাম, যারা অ্যাসিড বা বেসের কোনোটার সাথে রিয়াকশন করবে না তারা আসলে নিরপেক্ষ অক্সাইড। যেমন কি কি অক্সাইড নিরপেক্ষ অক্সাইড? ওয়াটার একটা নিরপেক্ষ অক্সাইড, কার্বন মনোঅক্সাইড নিরপেক্ষ অক্সাইড, নাইট্রাস অক্সাইড N2O নাইট্রাস অক্সাইড নিরপেক্ষ অক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড। এরপরে চলে আসেন উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড চলে আসেন। উভধর্মী অক্সাইড কোনগুলা? ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিড ক্ষার, অবশ্যই এটা হইতে হবে উভধর্মী অক্সাইড হইতে হবে ধাতুর, এটা একটু মনে রাখবেন, ধাতুর অক্সাইড হইতে হবে, ঠান্ডা মাথায় মনে রাখবেন। তাহলে উভধর্মী অক্সাইড হইতে হবে ধাতু। এরা দেখা যায় অ্যাসিড ক্ষার উভয়ের সাথে রিয়াকশন করে। যদি বলে কোন অক্সাইড অ্যাসিড প্লাস বেস উভয়ের সাথে রিয়াকশন করবে, উভয়ের সাথে রিয়াকশন করবে। কি বললাম? অ্যাসিড প্লাস বেস উভয়ের সাথেই রিয়াকশন করবে, তাহলে সেটাকে বলবো আমরা উভধর্মী অক্সাইড। বোঝার চেষ্টা করবেন এবং ঠান্ডা মাথায় বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে অ্যাসিড বেস উভধর্মী অক্সাইড, তাহলে ধাতুর অক্সাইড হইতে হবে। কোন কোন অক্সাইডগুলো? দেখা যায় জিঙ্কের অক্সাইড উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী অক্সাইড। আপনারা শুধুমাত্র দুইটা পড়েন, বেরিলিয়ামের অক্সাইড উভধর্মী অক্সাইড। এরপরে চলে আসি স্ট্যানাম এর অক্সাইড উভধর্মী অক্সাইড। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্ট্যানিক অক্সাইড, লেডের অক্সাইড উভধর্মী অক্সাইড। লেডের দুইটা যোজী অক্সাইডই উভধর্মী অক্সাইড। তার মানে এই উভধর্মী অক্সাইডগুলা অ্যাসিড যদি বলে উভধর্মী অক্সাইড প্রমাণ করো, তাহলে অ্যাসিড এবং বেস উভয়ের সাথে রিয়াকশন করবে। ফর এক্সাম্পল, যদি আপনি ZnO প্লাস HCl নেন তখন একটা প্রোডাক্ট হবে। আপনি যদি জিঙ্ক অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড নেন তখন এক ধরনের রিয়াকশন হবে। তাহলে দেখা যায় জিঙ্ক HCl নিলে জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে পানি তৈরি হবে, আর এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কের তৈরি হবে Na2ZnO2। এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। কি বললাম এটাকে নাম? সোডিয়াম জিঙ্কেট। আমার স্টুডেন্টগুলো দেখছেন কোপায় দিছে, তার মধ্যে একটা অবশ্য আমার ভাই ছিল নিজের, সিকেরুয়েটে কোপায় দিছে জিঙ্কেট প্লাস হচ্ছে ওয়াটার। এইটা হচ্ছে আপনার উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড না, আরো অক্সাইড আছে যেগুলো উভধর্মী অক্সাইড, সেগুলো পড়তে হবে। এটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি বলেন, শেষ করতে হবে আজকে। আমি দেখি 16-17 শেষ করা যায়নি, নাহলে 16টা শেষ করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে বাচ্চারা? তাড়াতাড়ি বলো। এরপরে চলে আসো। আমাকে স্যার বলো কেন? আমি কি স্যার? চলে আয়, পার অক্সাইড। আচ্ছা, এইটুকু একটু মনে রাখবা, যখন সে অ্যাসিড, এইটুকু এটা বলে, যখন সে অ্যাসিড তখন সে বেসের সাথে রিয়াকশন করে, যখন সে বেস হিসাবে কাজ করে তখন সে অ্যাসিডের সাথে রিয়াকশন করে, এটা মনে রাখবা। জিঙ্ক অক্সাইড যখন অ্যাসিডিক তখন সে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করবে, যখন বেসিক তখন HCl এর সাথে রিয়াকশন করবে। ইভা আসো নাকি? ইভা আসো? ইভা বদমাইশ হয়ে গেছে, এই তো মনে করো যে 4 তলা থেকে ফেলে দেওয়া উচিত। পার অক্সাইড, ভাইয়া পার অক্সাইড কোনগুলা? দেখো পার অক্সাইড যেটা হয়, যে সকল অক্সাইডের, ভালো করে বুঝবা, যে সকল অক্সাইডের, না পড়লে কিন্তু কিছু পারবা না পরীক্ষায়, ওই একবার পারছো আর পারবা না, কারণ পরে কিন্তু আরো অনেকগুলো, এখন অনেক চ্যাপ্টার এখন অ্যাড হবে। দেখো যে সকল অক্সাইডে অম্লীয় বা ক্ষারীয় অক্সাইড অপেক্ষা, অম্লীয় বা ক্ষারীয় অক্সাইড অপেক্ষা, এগুলো একটু মরবা, ক্ষারীয় অক্সাইড অপেক্ষা ভালো করে বুঝেন,
যে সকল অক্সাইডে অম্লীয় বা ক্ষারীয় অক্সাইড অপেক্ষা অধিক পরিমাণে অক্সিজেন থাকে, কি থাকে? অধিক পরিমাণে অক্সিজেন থাকে। অক্সিজেন থাকে এবং এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে, এবং এরা লঘু অ্যাসিডের সাথে, আমার যেগুলা পড়ে দিচ্ছি এগুলাই পড়বেন, লঘু অ্যাসিডের সাথে রিয়াকশন করে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2 তৈরি করে। এইটা একটু পড়বেন যে পার অক্সাইড গুলা তখনই হবে যখন তারা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H2O2। H2O2 কে বলা হয় হাইড্রোজেন পার অক্সাইড। এইটার অনেক নাম আছে, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটা জানেন? হাইড্রোজেন পার অক্সাইড। যেগুলা পড়াচ্ছি এগুলা ভালো মতো পড়বেন। এটার আরো একটা নাম হচ্ছে ডাই অক্সিডেন, ডাই অক্সিডেন। এটার আরো একটা নাম হচ্ছে পার অক্সান, ডাই হাইড্রক্সিল। ডাইহাইড্রক্সিল বলা হচ্ছে কারণ দেখেন OH বন্ড OH এরকম ভাবেও যদি লেখেন তাহলে ওইটাকে আপনি বলতে পারেন ডাইহাইড্রক্সিল, কারণ H2O2 আছে। তাহলে H2O2 উৎপন্ন করে তাদেরকেই বলা হয় কি বলেন দেখি? পার অক্সাইড। আপনারা একটু কনফার্ম করবেন কারণ এগুলা পরীক্ষায় প্রচুর আসে। এই H2O2 এর 30% যে জলীয় দ্রবণ, এটাকে কি বলে জানেন? পার হাইড্রল বলে। H2O2 এর 30% জলীয় দ্রবণকে বলা হয় পার হাইড্রল। আমরা আসবো এটাতে, আমরা লিখবো। তাহলে দেখেন এইটার অনেকগুলা নাম আছে। এইটা নাম ডাইঅক্সিডেন, পার অক্সানের নাম কোনটা? ডাইঅক্সিডেন। ঠিক আছে, তো যাই হোক, এখন পার অক্সাইড কোনগুলা দেখেন? Na2O2 এইটা হচ্ছে আমার পার অক্সাইড, বাট এইটা দেখেন কি বলছে? অম্লীয় বা ক্ষারীয় অক্সাইড অপেক্ষা। তাহলে ক্ষারীয় অক্সাইড আর অম্লীয় অক্সাইড, তো ক্ষারীয় অক্সাইড কি? সোডিয়ামের অক্সাইড। দেখেন অম্লীয় অক্সাইড এইটা, অম্লীয় অক্সাইড অপেক্ষা দেখেন বেশি পরিমাণে অক্সিজেন আছে। বেশি পরিমাণে অক্সিজেন আছে না? হু হা করবেন, যদি প্রবলেম হয় জানাবেন। আমাকে দেখা যাচ্ছে না, ইটস নট আ বিগ ডিল, আমার কথাগুলো শোনেন। আর এখানে বোর্ডটা দেখেন, আপনি 100% বুঝবেন। তাহলে এখানে কি বলছে? ক্ষারীয় অক্সাইড ও এবং অম্লীয় ক্ষারীয় অক্সাইড অপেক্ষা একটা অক্সিজেন বেশি। দেখেন অক্সিজেন ছিল একটা, এখানে অক্সিজেন দুইটা। তাহলে অক্সিজেন যখন দুইটা থাকে তখন সেটাকে আমরা বলবো কি বলেন দেখি? পার অক্সাইড। কি বলবো? পার অক্সাইড। তাহলে আমরা এটা বুঝবো সোডিয়ামের পার অক্সাইড। যেমন দেখেন বেরিয়ামের অক্সাইড, বেরিয়ামের অক্সাইড এইটা হওয়ার কথা, বেরিয়ামের অক্সাইড এইটা হওয়ার কথা। এইটা যদি এরকম থাকে বেরিয়ামের অক্সাইড, তাহলে এইটা হবে বেরিয়ামের পার অক্সাইড। এটা হচ্ছে পার অক্সাইড, পার অক্সাইড। যদি আপনার এরকম থাকে K2O2, তাহলে এটাও হবে কি বলেন দেখি? পার অক্সাইড। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? যদি এরকম বন্ড থাকে, ও বন্ড, এইটাকে বলা হচ্ছে পার অক্সাইড বন্ড। লেখেন পার অক্সাইড বন্ড। যদি এইরকম একটা বন্ড থাকে, আবারও বলি, এটা যদি বুঝতে না পান তাহলে আমি একটু কালার দিয়ে লিখি। আপনি আমার কাছে পড়ে যেইটুকু পারবেন আপনি কোথাও আর পারবেন না, কনফার্ম বলে দিচ্ছি। এইটাকে বলবো আমরা পার অক্সাইড বন্ড, এই পুরোটাকে পার অক্সাইড বন্ড। এরপরে যেটা, যেমন পটাশিয়াম থাকলে পটাশিয়াম পার অক্সাইড হবে, সোডিয়াম থাকলে সোডিয়াম পার অক্সাইড হবে, পার অক্সাইড বন্ড। কথা বুঝতে পারছেন? এই পণ্ডিতের দলগুলা, কথা বুঝছেন? কথা না বুঝলে কিন্তু হবে না।
কথা না বুঝলে হবে না মনুরা, তাড়াতাড়ি বলেন। কথা বুঝতে পারছেন? দেখেন তাহলে পার অক্সাইড বন্ড কোনটা সেটা বোঝা গেছে, পার অক্সাইড বন্ডটাও মনে হয় বোঝা গেছে, ঠিক আছে না? পার অক্সাইড বন্ডটাও বোঝা গেছে, ওকে ডান। এখন চলে আসেন পার অক্সাইড বন্ড, দুইজন ক্লাস করতেছেন, 2 থেকে 3 জন, আমি তো 4 জন দেখতেছি, 4 জনের মধ্যে আমি একজন দেখতেছি। কি ফালতু অবস্থা, বেয়াদব হয়ে গেছে পোলাপান সব। চলে আসেন এরপরে চলে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলি অক্সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট, পলি অক্সাইড। তো এই যে পলি অক্সাইড, এটা হচ্ছে 2 বা ততোধিক অক্সাইডের মিক্সচার, ঠিক আছে? 2 বা ততোধিক, সরি, এটা মিশ্র অক্সাইড হবে। পলি অক্সাইড দেখা যায় যে যে সকল অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড অপেক্ষা বেশি, ঠিক আছে? এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে, এটা মনে রাখবেন, অক্সিজেনের পরিমাণ বেশি স্বাভাবিক অক্সিজেনের থেকে। আর এইটা দেখা যায় যে অ্যাসিডের সাথে রিয়াকশন করে পার হাইড্রোক্সাইড H2O উৎপন্ন করে না। দ্যাটস ইট, শেষ, আর কিছু না, ঠিক আছে? এটাকে বলা হয় পলি অক্সাইড। এরপরে চলে আসেন সাব অক্সাইড। সাব অক্সাইড হচ্ছে যেখানে অক্সিজেনের পরিমাণটা কম, যেখানে অক্সিজেনের পরিমাণ কম। ভালো করে বুঝবেন, যেখানে অক্সিজেনের পরিমাণ কম সেটা হচ্ছে আমার সাব অক্সাইড। কোথায় অক্সিজেনের পরিমাণটা কম ভাইয়া? দেখা যায় লেডের Pb2O, ঠিক আছে? এখানে অক্সিজেনের পরিমাণটা, এটাকে বলা হবে লেড সাব অক্সাইড, এটাকে বলবো আমরা লেড সাব অক্সাইড। ভাইয়া কেন এটা বুঝাইলেন? ভাইয়া লেডের সাব অক্সাইড, এখানে অক্সিজেন থাকার কথা কয়টা? নর্মাল অক্সিজেন থাকার কথা হচ্ছে তোমার হচ্ছে এরকম থাকে, PbO একটা লেডের আর PbO2, এইটা হচ্ছে আমার নর্মাল অক্সাইড, এই দুইটা হচ্ছে আমার নর্মাল অক্সাইড। যখন দেখবেন যে যেখানে অক্সিজেনের পরিমাণ কম, কোথা থেকে কম? নর্মালের থেকে কম। নর্মাল যে অক্সাইডগুলো আছে সেই অক্সাইডগুলোতে স্বাভাবিকের থেকে কম, দেখেন এখানে অক্সাইড স্বাভাবিকের থেকে কম কিন্তু লেডের পরিমাণটা বেশি, দুইটা লেডের জন্য আসলে, যেমন একটা লেডের জন্য এটা করা হয়েছে লেডের যে যোজনী 4, তখন দেখা যাচ্ছে যে লেডের যখনই দেখবেন যে অক্সিজেনের পরিমাণটা এখানে 2 থাকার কথা, অক্সিজেনের পরিমাণটা 1 হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা লেডের সাব অক্সাইড। এরপরে চলে আসি সুপার অক্সাইড। আচ্ছা, এই অধ্যায়টা শেষ হলে আপনাদের সেকেন্ড পেপারটা নামাবো, হ্যাঁ? এই অধ্যায়টা শেষ না হলে নামাবো না। যে সকল অক্সাইড অধিক পরিমাণে থাকে, এখন দেখবেন যে এই যে এখানে অক্সিজেন অধিক পরিমাণে থাকবে, সকলের থেকে পরিমাণে থাকবে। কোথা থেকে অধিক পরিমাণে? দেখবেন পার অক্সাইডের থেকেও বেশি থাকবে। তারপরে দেখবেন যে পলি অক্সাইডের থেকেও বেশি থাকবে। পার এবং পলি অক্সাইড থেকেও বেশি পরিমাণে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সুপার অক্সাইড, যেমন KO2, এটা হচ্ছে সুপার অক্সাইড। আবারও বলি, এটাকে কি বলবেন? সুপার অক্সাইড। ঠান্ডা মাথায় বুঝেন, সুপার অক্সাইড। এখন এই জায়গাগুলোতে একটু জিনিস মনে রাখতে হবে যে ভাইয়া এইখানে সুপার অক্সাইড বা পার অক্সাইড যেটাই করেন না কেন, এই জায়গায় অক্সিজেনের যে মাত্রাগুলো, এটা চেনার উপায়গুলো আমি একটু বলে দিব খুব শর্টকাটে। এটা যদিও তোমাদের পরিমাণগত রসায়নে শেখানো হবে, কিন্তু এইখানে একটু বলে দেই আপাতত। আমার গলায় খুবই ব্যথা, বুঝছো, তার উপরে তোমাদের ক্লাস নিতে পারি নাই, ঠিক আছে? দেখো,
সব সময় মনে রাখবা যে এই জায়গায় অক্সিডেশন নাম্বার দিয়ে এটা বের করবা যে কোনটা অক্সিডেশন নাম্বার। তাহলে এই যে অক্সিডেশন নাম্বারটা সেটা মনে রাখবা, ঠিক আছে? বাংলা লিখতে খুবই বানান ভুল হয়। তাহলে দেখো অক্সিডেশন নাম্বারটা দিয়ে যদি মনে রাখো সেই ক্ষেত্রে তুমি ইজিলি মনে রাখতে পারবা। মনে করো যে সাধারণ যে অক্সাইডটা আছে, সাধারণ অক্সাইড একটা অক্সাইড লিখি, ওখানে অক্সিজেন দেখবা -2, অক্সিজেন দেখবা সবসময় -2। পার অক্সাইডে দেখবা হচ্ছে অক্সিজেন -1 আসে, পার অক্সাইডে দেখবা অক্সিজেন -1 আসে। যত প্রকার সুপার অক্সাইড আছে, সেখানে দেখবা -1/2 আসবে, -1/2 আসবে, ঠিক আছে? এই তিনটা জিনিস যদি মনে রাখো সেই ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারগুলো দিয়ে তুমি বের করে নিতে পারবে যে কোনটা সুপার অক্সাইড। এখন দেখো এই জায়গায় যদি আমি অক্সিজেনকে x ধরি, পটাশিয়াম x × 2, পটাশিয়াম হচ্ছে আমার +1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, তাহলে আমার x এর মান আসবে হচ্ছে -1/2। তাহলে দেখো যখনই তোমার দেখতেছো যে -1/2 আসতেছে x এর মানটা, তখনই তুমি এটা বুঝবা -1/2 থাকলে সেটা সুপারম্যানরা দেখবা যে হাফ, মানে মানুষ, হাফ পাখি হাফ মানুষ, এই টাইপের মনে রাখবা যে সুপারম্যানরা হাফ পাখির মতো হাফ মানুষের মতো হইলেও পাখির মতো অবস্থান করে। দ্যাটস ওয়াই এটা মনে রাখবা সুপার অক্সাইডে -1/2। যেমন এইখানে দেখো যখন পলি অক্সাইড বা সাব অক্সাইড এগুলা মনে রাখতে পারবা, বাট যখন দেখবা পার অক্সাইড আসবে তখন দেখবা অক্সিজেনের তোমার আসবে হচ্ছে -1। অক্সিজেনের পার অক্সাইডে অক্সিডেশন নাম্বার এই জায়গায় মনে রাখবা, এর অক্সিডেশন নাম্বার হচ্ছে কত? -1। এইটা মনে রাখলেও তুমি এটা মনে রাখতে পারবা। কথা বুঝতে পারছো? আমার কথাগুলো কি বোঝা যায় না? প্রবলেম হচ্ছে এই আমাকে না দেখা যায় কি প্রবলেম হচ্ছে খুব বেশি? প্রবলেম হচ্ছে খুব বেশি না মনোযোগ ধরে রাখতে পারছো না? প্রবলেম হচ্ছে খুব বেশি? প্রবলেম হচ্ছে নাকি? প্রবলেম হইলে জানাও, ঠিক আছে? প্রবলেম হইলে জানাবা। হ্যাঁ, এই প্রবলেম হচ্ছে নাকি? প্রবলেম হইলে আচ্ছা, এরপরে চলে আসো পার অক্সাইড, সুপার অক্সাইড, পলি অক্সাইড, সব থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সড অক্সাইড। এটা ভালো মতো বলবেন। যদি মিক্সড অক্সাইডটা পড়েন খুবই ভালো মতো বোঝার চেষ্টা করবেন। মিক্সড অক্সাইডটা হচ্ছে দুইটা অক্সাইডের মিক্সচার। যখন মনে করেন যে FeO × Fe2O3, এখন দেখেন দুইটার মিক্সচারে হচ্ছে Fe3O4, এটা একটা মিক্সড অক্সাইড। আবার দেখেন আরো যদি আসেন মিক্সড অক্সাইডে PbO, দেখবেন মিক্সড অক্সাইড তারাই দেখাবে যাদের একাধিক যোজনী আছে। অক্সাইড গঠনের ক্ষমতা আছে। আর তোমরা একটু রিভিউ দাও না, 2-4টা স্টুডেন্ট ভর্তি হলে তো আমার কয়টা টাকা হয়? হ্যাঁ, আমি এমনি গরিব অবস্থায় আছি। যাদের একাধিক অক্সাইড আছে
একটা পোস্ট করলাম, রিভিউ দাও না, তাহলে ভালো লাগে না, আমি বুঝতে পারি, তাই না? তোমাদের তো আমার ভালো লাগে না, তাহলে তাহলে জোর করে ক্লাস করার তো দরকার নাই, তাই না? বলবা টিচার চেঞ্জ করা কোনো ব্যাপার না। তাহলে PB2 এইটা এক ধরনের মিক্সড অক্সাইড। কথা বলো না তোমরা, এগুলা খুবই খারাপ, খুবই খারাপ। চলে আসেন ম্যাঙ্গানিজের অক্সাইড এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এই দুইটা মিলে আপনার দেখা যায় ম্যাঙ্গানিজের মিক্সড অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তবে Mn2O3 এটা আসে না, এটা আমি একটু ভুল লিখলাম। এখানে সাধারণত দেখা যায় এটা 2 মোল থাকে, দেন এইটা আসবে Mn3O4, এটা বুঝবেন Mn3O4। আপনার তো মনে হয় আপনাদের আমার ক্লাসই ভালো লাগে না, দ্যাটস ওয়াই যখন রিভিউ দিতে বলি বা কোনো একটা পোস্টে কমেন্ট করতে বলি আপনারা করেন না, এটা খুবই খারাপ। কারণ স্টুডেন্ট তো আপনারাই আনবেন, স্টুডেন্ট তো আমি ডেকে ডেকে আনবো না, স্টুডেন্ট আনার দায়িত্ব আপনাদের। এখন চলে আসেন, যখনই সাপোজ মনে করেন এটাই রিয়াকশন করে, এই অক্সাইডটা যদি আমার অ্যাসিডের সাথে রিয়াকশন করে, তার মানে এখানে অ্যাসিডের সাথে একটা অক্সাইড রিয়াকশন করবে না, আপনি বোঝার চেষ্টা করেন, এই দুইটা অক্সাইড রিয়াকশন করবে, তাহলে এইখানে আপনার অক্সাইড তৈরি হবে কোনটা? FeO ইন্টু Fe2O3। তার মানে এই অক্সাইডটাও এর সাথে রিয়াকশন করবে, এই অক্সাইডটাও এর সাথে রিয়াকশন করবে, তার মানে আমার প্রোডাক্ট আসবে কয়টা? দুইটা। প্রোডাক্ট আসবে কয়টা? দুইটা। তার মানে কি কি প্রোডাক্ট আসবে? FeCl2 প্লাস, এখানে যেহেতু Fe3 প্লাস, FeCl3 প্লাস H2। আমার কথা বুঝছেন? যেহেতু এটা মিক্সড অক্সাইড এবং এই দুইটা মিক্সড অক্সাইড, আবারও বলি, যেহেতু এই দুইটা মিক্সড অক্সাইড এবং এই দুইটা সমন্বয়ে এটা গঠিত, যখন এটা HCl এর সাথে রিয়াকশন করবে তখন দুইটা আলাদা আলাদা অক্সাইড আলাদা আলাদাভাবে রিয়াকশন করবে। কথা বুঝতে পারছো? দুইটা আলাদা আলাদা অক্সাইড আলাদা আলাদাভাবে রিয়াকশন করবে। কথা বুঝছো? কথা কি বোঝা গেছে? তাহলে দেখেন এইটার যোজনী, এইটা কত? এইটা হচ্ছে আমার Fe2 প্লাস, এটা হচ্ছে Fe2 প্লাস, আর এইটা হচ্ছে আমার Fe3 প্লাস। তাহলে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা হবে। তাহলে Fe2 প্লাস HCl এর সাথে রিঅ্যাকশন করে FeCl2 3%। ওকে, এরপরে চলে আসে হাইড্রোজেন অক্সাইড। আচ্ছা, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা পড়াইছিলাম? মাইশা বলো, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা পড়াইছিলাম? হাইড্রোজেনের আইসোটোপ ছিল হচ্ছে 3টা। আবার বলি, হাইড্রোজেনের আইসোটোপ ছিল হচ্ছে 3টা। হাইড্রোজেনের 2 ধরনের অক্সাইড পাওয়া যাবে, একটি নর্মাল হাইড্রোজেনের অক্সাইড, এই অক্সাইডটাকে আবার 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রোটিয়াম অক্সাইড বা হাইড্রোজেন অক্সাইড, যেটাকে আমরা পানি বলবো। তারপরে আমরা যেটাকে বলবো ডিউটেরিয়াম অক্সাইড, এটাকে বলবো ভারী পানি। এরপরে যেটা আসবে সেটাকে বলবো ট্রিটিয়াম অক্সাইড। ট্রিটিয়াম অক্সাইড এটা হচ্ছে অতি ভারী পানি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। তো আমি এটা বলে দিছি, এর ঘনত্ব হয়, এগুলো একটু পড়বেন, এর ঘনত্বটা একটু পড়বেন, সেটা হচ্ছে 1.5 গ্রাম পার সিসি। এর ঘনত্ব, স্ফুটনাঙ্ক পড়বেন এটার 150। এই আমার ক্লাস কি ভাল লাগে না আপনাদের? না, আপনাদেরকে যে এত কথা বলতেছি আপনাদের কোনো রিপ্লাই দেয় না, ভাল লাগে না, আমি তাহলে বলবো ভাইকে, কোনো সমস্যা নেই। এটা স্ফুটনাঙ্ক এত, ঘনত্ব এত, খুবই ভালো কথা। এখন এইটার যে গঠনটা আছে, এই গঠনটা একটু বুঝবেন। এই গঠনটা হচ্ছে সমতলীয় নয়, এটা হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো ব্যবহার করে, ত্রিমাত্রিক কাঠামোর স্তর। এখন বলতে পারেন যে এটা কিভাবে থাকে ভাইয়া?
এটার হাইড্রোজেন পারঅক্সাইডের গঠনটা হবে এরকম, এখানে হাইড্রোজেন যাবে, এখানে হাইড্রোজেন আসবে, এইটা হবে এর কাঠামো। কথা বুঝতে পারছেন? এটা হবে এর কাঠামো। মেইনলি এর কাঠামোটা যদি আপনি এখানে একটু ড্র করতে যাই আমি, তাহলে এই কাঠামোটা আসবে এরকম ভাবে। কাঠামোটা আসবে, কথা বুঝছেন? এই কাঠামোটা দেখেন, এটা সমতলীয় কাঠামো না, সমতলীয় কাঠামো না। এই যে এই দুইটার মাঝের যে আপনার বন্ড ডিস্টেন্সটা ভালো করে বুঝবেন, এই দুইটার মাঝের যে বন্ড ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আপনার বন্ড ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 147.4 পিকোমিটার। আর এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 96 পিকোমিটার, 96 পিকোমিটার। দেখেন এই যে, একটু বোঝার চেষ্টা করেন, এই যে বন্ড, এইটা অক্সিজেন অক্সিজেন বন্ড, হ্যাঁ, এটা অক্সিজেন অক্সিজেন, এই অক্সিজেন অক্সিজেন বন্ডটা এটা, মানে অক্সিজেন অক্সিজেন বন্ড লেন্থ। এখন দেখেন, যদি আপনি এই জায়গার বন্ড অ্যাঙ্গেলটা দেখেন, এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। কত এটা? 95 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে বন্ড অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে? আপনি যদি এই যে ওদের যে শীটটা আছে, এই যে শীটটা, এই শীটের যদি এই বন্ড অ্যাঙ্গেলটা দেখেন, ভালো করে বুঝবেন, এই শীটের বন্ড অ্যাঙ্গেলটা যদি দেখেন, তাহলে এটা 116 ডিগ্রি সেলসিয়াস, 116 ডিগ্রি সেলসিয়াস, কেন সরি, ডিগ্রি সেলসিয়াস তো এত ডিগ্রি হবে, সেলসিয়াস থেকে তাপমাত্রা তো না, এত ডিগ্রি। তাহলে আপনি বুঝতে পারতেছেন জিনিসটা কত সূক্ষ্মভাবে পড়তে হবে, ঠিক আছে? এরপরে যদি বলেন যে ভাই এটা লুইস স্ট্রাকচারটা কিরকম, চলে আসেন, এটা লুইস স্ট্রাকচার, লুইস স্ট্রাকচার। এটা লুইস স্ট্রাকচারটা এরকম যে অক্সিজেন আপনার অক্সিজেনের সাথে এখানে একটা সিঙ্গেল বন্ড গঠন করছে, দেন এই অক্সিজেন এর সাথে একটা হাইড্রোজেন বন্ড গঠন করছে, এর সাথে একটা হাইড্রোজেন বন্ড গঠন করছে, আর এগুলা ওর লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। যদি বলে এই লুইস স্ট্রাকচারটা ড্র করো, তাহলে এইটা হচ্ছে লুইস স্ট্রাকচার। কথা বুঝতে পারছেন? এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। এই যে অক্সিজেন অক্সিজেন যে বন্ড, এইটাকে বলা হচ্ছে পারঅক্সাইড বন্ড। এই বন্ডটাকে বলা হয় পারঅক্সাইড বন্ড। এই যে পারঅক্সাইড আছে, এই পারঅক্সাইড, এটা 30% যে জলীয় দ্রবণ, 30% জলীয় দ্রবণ, এই 30% জলীয় দ্রবণকে বলা হয় পারহাইড্রল। কি বলা হয়? পারহাইড্রল। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 30% জলীয় দ্রবণকে কি বলা হচ্ছে? পারহাইড্রল। দেখেন, আপনি H2O2 নিয়ে কতগুলা কাহিনী পড়াইলাম, H2O2 নিয়েই কতগুলা কাহিনী পড়াইলাম আপনাকে। তো আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কি, জিনিসটা কোথা থেকে আসলো। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাকে? আপনাকে আমার কথাটা বুঝছেন? তাহলে পারহাইড্রল কি? এখন চলে আসেন, এই যে এইটা আছে, এটা কি ধরনের কালার ভাইয়া? এটা হচ্ছে হলুদ কালার, হালকা হলুদ কালার, হালকা হলুদ কালার। আচ্ছা, আমার পড়া কি আপনাদের বোঝা যায়? ভালো লাগে? আপনারা তো কিছুই বলেন না। বোঝা যায় বা ভালো লাগে কিছু তো বলতে হবে। আপনারা কোনো পোস্টে কমেন্টও করেন না, একটা যায় যে রিভিউ দিবেন সেটাও দেন না। মানে এইভাবে করলে কি রকম ভাবে হয় আমি তো বুঝি না। আপনাদেরকে আমি খুবই ইনঅ্যাক্টিভ একটা পার্সন দেখলাম। আপনারা স্টুডেন্ট ভালো, ইটস ওকে, বাট ইনঅ্যাক্টিভ পার্সন আপনারা অনেক। এখন চলে আসেন, এইটা যদি আমরা সংরক্ষণ দেখি,
একটু চলে আসেন। চলে আসেন, যদি আমরা এখানে সংরক্ষণ দেখি, এটা সংরক্ষণ করতে চাইলে বোঝার চেষ্টা করেন, যদি সংরক্ষণ করতে চান এটা দেখবেন যে H2O2 সহজেই আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়, আলোর উপস্থিতিতে ভেঙে যায়। আলোর উপস্থিতি কি করবে? ভেঙে যাবে। এখন দেখেন আলোর উপস্থিতিতে যখন ভেঙে যাচ্ছে তাহলে ভাঙলে কি হয়? H2O2 ভাঙলে কি হয়? H2O2 যদি আপনি H নিউ পরিমাণ বা আলো পরিমাণ দিচ্ছেন তাহলে এটা ভেঙে তৈরি হয়ে যাবে পানি প্লাস হাফ মোল অফ অক্সিজেন। এইটা ঠিক আছে। এই জন্য এই H2O2 কে সংরক্ষণ করার জন্য গ্লিসারিন অথবা 2 অথবা 1 ফোঁটা গ্লিসারিন এটার ভাঙনের হারকে কমাবে, অথবা H3 ফসফরিক অ্যাসিড H3PO4 সহ গাঢ় রঙের বোতলে রাখতে হবে, গাঢ় রঙের বোতলে রাখতে হবে। সবাই একবার করে বলি, তাহলে কোথায় বেরোবেন? গাঢ় রঙের বোতলে রাখতে হবে। তো দেখা যায় যে এইটা কি ভাইয়া অক্সিজেন হয় নাকি অক্সিজেন হয় না? তো দেখা যায় যে এই হাফ অক্সিজেনটা থাকে ঠিক আছে, এইখানে না ফ্রি রেডিকেলও তৈরি হয়। হাফ অক্সিজেনটা ব্র্যাকেটে রাখে ওরা, দেন এখানে অক্সিজেন ফ্রি রেডিকেলও তৈরি হয়। এই যে অক্সিজেন ফ্রি রেডিকেল, এই ফ্রি রেডিকেলগুলো অনেক রিঅ্যাক্টিভ, এই ফ্রি রেডিকেলগুলো অনেক রিঅ্যাক্টিভ, ভালো করে বুঝবা। এখন চলে আসেন, এই H2O2 অনেকভাবে ব্যবহার করা হয়। এই H2O2 একাধারে জারক, একাধারে বিজারক, এরা জারক বিজারক উভয়ের মতো কাজ করে। একাধারে সে বিরঞ্জক, মানে রংটাকে নষ্ট করে দেয়। একাধারে সে বিরঞ্জক। কে আসলো রে এখন? একাধারে সে বিরঞ্জক, একাধারে সে জীবাণুনাশক। এইটা খুবই ইম্পর্টেন্ট যে ভাইয়া H2O2 বিরঞ্জক, জীবাণুনাশক সব কিছুতেই ও হচ্ছে কাজ করে, এবং সব কিছুতেই ও দেখবা যে মানে ইম্পর্টেন্স যে একটা থাকে, সেই ইম্পর্টেন্সগুলো হচ্ছে ইয়ে করে। তো দেখা যায় যে যখন একটু বোঝার চেষ্টা করো, এই H2O2 জারক বিজারক বা বিরঞ্জকের মতো কাজ করে, বা H2O2 যখন বিরঞ্জকের মতো কাজ করে তখন এটা আসলে কিভাবে কাজটা করে বা কিভাবে কি করে সেটা একটু জানা দরকার, তাই না? জানা দরকার না? বলেন তো, যে বিরঞ্জক হিসেবে ভাইয়া কি করে? কাপড়ে দিবা, কাপড়ের রংটা নষ্ট করে দিবে, ঠিক আছে? কাপড়ে দিবা, কাপড়ের রংটা হচ্ছে তোমার নষ্ট করে দিবে। আচ্ছা, এখন দেখা যায় যে H2O2 এই কালো চুলকে বিরঞ্জক করে, খুবই ভালো কথা। এটা আরো একটা, এটা হচ্ছে মাথার কালো চুলকে সোনালী করার কাজে ব্যবহার করা হয়, সোনালী করার কাজে ব্যবহার করা হয়। আরেকটা কি না, এটা জার্মান অক্সিজেন না স্যার, জার্মান অক্সিজেন, এটা জার্মান অক্সিজেন জানো না? এটা জার্মান অক্সিজেন, এটা হচ্ছে জায়ামান অক্সিজেন, সেটা জারণধর্মী। এটা হচ্ছে ফ্রি রেডিকেল, অনেক বেশি রিঅ্যাক্টিভ, ফ্রি, সে ফ্রি রেডিকেল আকারে থাকে। আচ্ছা, এটা মেইনলি এটা দিয়ে কি কাজ করা হয় বা কি বিরঞ্জক করা হয়? এটা দিয়ে দেখবেন যে উল সিল্ক, ভালো করে বুঝবেন, উল সিল্ক
মাথার চুল বিরঞ্জিত করা হয়, মাথার চুল বিরঞ্জিত করা হয়। তাহলে কথা বুঝছেন, উল, সিল্ক, মাথার চুল এগুলাকে বিরঞ্জিত করা হয়। কথা মনে হয় বুঝতে পারছে, ঠিক আছে, কথা মনে হয় বুঝতে পারছে। এখন এই জায়গায় আরো একটা কথা আছে, উল সিল্ককে সালফার ডাই অক্সাইড দিয়েও বিরঞ্জন করা হয়, সালফার ডাই অক্সাইড দিয়ে বিরঞ্জন করা হয়। ভাইয়া এটা কোন ধরনের বিরঞ্জক? এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে মৃদু বিরঞ্জক। এটা কোন ধরনের বিরঞ্জক ভাইয়া? এটা হচ্ছে মৃদু বিরঞ্জক। আপনাকে এত কিছু পড়তে হবে একাডেমিকে, আপনি একাডেমিক ভালো করতে চাইলে আপনাকে সব পড়তে হবে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন, কোনটা জলীয় পার অক্সাইড, কোনটা কি, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। যে সকল টিচার আপনাকে শুধুমাত্র ইম্পর্টেন্ট পড়াবেন তাদের কাছে পড়ে আপনি একদম আসমানে উঠে যাবেন, আর কিছু বলে আমার লাভ নাই। চলে আসেন সালফারের যৌগ। তাহলে সালফারের যৌগ যখন আপনি দেখবেন, বোঝার চেষ্টা করেন, সালফারের যৌগ যখন আপনি দেখবেন, খুবই ঠান্ডা মাথায় দেখবেন। এখনো রিয়াকশন বাকি আছে, আপনাদের অনেক কিছুই বাকি আছে, এখনো 16ই শেষ হয় না। এই বর্ষা, তুমি কি বুঝছো এটা? জার্মান অক্সিজেনের ফ্রি রেডিক্যাল আলাদা, ওটা ফ্রি রেডিক্যাল। চলে আসেন সালফার যৌগ। সালফার যৌগতে দেখা যায় সালফারের বিভিন্ন যৌগের ধরনের, যেমন H2S, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন হ্যালাইড থাকে, সালফার টেট্রা হ্যালাইড, সালফার SF6, এই টাইপের বিভিন্ন ধরনের যৌগ থাকে। এছাড়া এদের অক্সি অ্যাসিডও থাকে। অক্সি অ্যাসিড, যে সকল অ্যাসিডে অক্সিজেন থাকে। তো অক্সি অ্যাসিড কোনগুলা ভাইয়া? যেমন দেখো H2SO4, তারপরে হচ্ছে H2SO3, এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। ঠান্ডা মাথায় বুঝেন। তো দেখা যায় যে এই সালফারের যৌগগুলো, যে সালফার ডাই অক্সাইড, এইটাও জারক, বিজারক এবং বিরঞ্জক রূপে কাজ করে। জারক, বিজারক এবং বিরঞ্জক রূপে কাজ করে। স্পেশালি এই বিরঞ্জক রূপে কাজ করে, এটাও মৃদু বিরঞ্জক, এবং সেটা দেখা যায় এটাও উল, সিল্ক ও কাগজের মণ্ড, ভালো করে বুঝবা, উল, সিল্ক ও কাগজের মণ্ড, সুতা, কাগজের মণ্ড, মণ্ডকে বিরঞ্জক রূপে কাজ করে। তাহলে এই জিনিসগুলো একটু করবা। এই যারা নোট করো, নোটগুলো শেয়ার করবা। নোট শেয়ার করলে কিন্তু হচ্ছে আমি একটা উপহার দিব। নোট শেয়ার করলে আমার লেখা একটা বই পাবা। নোট যদি কেউ শেয়ার করো, যদি 1 মাস, যেহেতু এটা আমাদের এখনো লং টার্ম কোর্সটা যাবে, যদি 1 মাস কেউ রেগুলার শেয়ার করো এবং রেগুলার আমাকে পোস্টটা দাও, আমি ওকে অবশ্যই একটা গিফট করব, আমাদের বই অথবা কোনো একটা বই গিফট করে দেব। ঠিক আছে, আমাদের হয়তো প্র্যাকটিস বুক বা কোনো একটা কিছু গিফট করে দেব। তো যদি বলে সালফার ডাইঅক্সাইড কিভাবে জারক রূপে কাজ করে, তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড জারক রূপে কাজ করবে যখন H2S প্লাস SO2 রিঅ্যাকশন করবে, তখন দেখা যায় সালফার প্লাস পানি আসে। তো দেখো এই জায়গায় সালফার ডাইঅক্সাইড জারক রূপে কাজ করে কিভাবে? কারণ এখানে সালফারের যোজনী কত? +4। এখানে সালফারের যোজনী হচ্ছে, সরি, অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার 0। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার কমে গিয়েছে। মনে রাখবা, অক্সিডেশন নাম্বার যদি কমে যায়, অক্সিডেশন নাম্বার কমে গেলে সেটাকে বলবো জারক। ভাইয়া মনে রাখার বুদ্ধি অবশ্যই আছে, নামের মাঝেই আমি জানি মনে রাখার বুদ্ধি পাওয়া যায়।
মনে রাখবা ক দিয়ে জারক, ক দিয়ে কমে যাওয়া, জারকের শেষে ক আছে, ক দিয়ে কমে যাওয়া, দ্যাটস ইট, আর কিছু না। ক দিয়ে কমে যাওয়া, জারকের শেষে আছে ক। তাহলে সেখান থেকে অক্সিডেশন নাম্বার যদি কমে যায় তাহলে হচ্ছে জারক। তাহলে অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে সেটা কি হবে বলো তো? অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় তাহলে কি হবে বলো তো? এখন চলে আসেন, অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে কি হবে বলো তো? বলো, অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে কি হবে? বিজারক, ভেরি গুড। অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায়, অক্সিডেশন নাম্বার বেড়ে গেলে সেটা হচ্ছে বিজারক। মনে রাখার বুদ্ধি কি বলো? বিজারক। তাহলে চলে আসেন, মনে রাখার বুদ্ধি কি? মনে রাখার বুদ্ধি হচ্ছে ব দিয়ে বেড়ে যাওয়া আর ব দিয়ে বিজারক, ব দিয়ে বেড়ে যাওয়া, ব দিয়ে বিজারক, শেষ। ব দিয়ে বেড়ে যাওয়া, ব দিয়ে বিজারক, এইগুলা মনে যদি রাখো তাহলে তোমাকে আর জারক বিচারক করতে হবে না। আর চলে আসো, এখানে কি হয়? এখানে মেইনলি হয় HCl প্লাস H2SO। তো এই জায়গায় সালফারের যোজনী হচ্ছে +6, এই জায়গায় যোজনী বলে অক্সিডেশন নাম্বার হচ্ছে +4। তাহলে এটা বেড়ে গিয়েছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, তার মানে এটা হচ্ছে বিজারক। তাহলে বিজারক গ্রুপে কাজ করে। এখন ভাইয়া বিরঞ্জক গ্রুপে কিভাবে কাজ করে? দেখো, বিরঞ্জক গ্রুপে যে সালফার ডাইঅক্সাইড কাজ করে সেটার একটা প্রমাণ দেখাই। বিরঞ্জক গ্রুপে যেটা কাজ করবে সেটা একটু দেখো। তো বিরঞ্জক গ্রুপে এটা কোথায় কোথায়? উল, সিল্ক, সুতা, কাগজের মন্ড এগুলাকে বিরঞ্জিত করে। খুবই ভালো কথা। এখন বিরঞ্জক হিসেবে কাজটা করে কিভাবে দেখো। সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে মনে রাখো পানি, এখান থেকে তোমার তৈরি হবে H2SO4 প্লাস জায়মন হাইড্রোজেন। এই জায়মন হাইড্রোজেনটা ভালো করে বুঝো, এই জায়মন হাইড্রোজেনটা রঙিন বস্তুর সাথে ইয়ে করে। এটা হচ্ছে রঙিন বস্তু প্লাস জায়মন হাইড্রোজেন। এই জায়মন হাইড্রোজেনটা এটা হচ্ছে অক্সিডাইজিং না, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। আবারও বলি, রিডিউসিং এজেন্ট। ঠান্ডা মাথায় বুঝো, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, ঠান্ডা মাথায় বুঝবা, হ্যাঁ। এবং এইটার যে বিরঞ্জক প্রক্রিয়াটা, আবারও বলি, এইটার যে বিরঞ্জক প্রক্রিয়াটা সেটা হচ্ছে বিজারিত বস্তুর বিজারণের মাধ্যমে করে। রিডিউসিং এজেন্ট যেটা জারিত বর্ণহীন বস্তু, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বিজারিত বর্ণহীন বস্তু। যদি এখানে থাকে এটা বিজারণ করতে হেল্প করবে, যেহেতু এটা রিডিউসিং এজেন্ট। তাহলে রঙিন বস্তু রিডিউসিং এজেন্টের সাথে রিয়াকশন করলো তাহলে বর্ণহীন হবে। এই বর্ণহীন বস্তুটা এটা হচ্ছে বিজারিত বস্তু। আবারও বলি, এই বর্ণহীন বস্তুটাই হচ্ছে আমার বিজারিত বস্তু, বিজারিত বস্তু। তাহলে বিজারিত বস্তু কণা। তারপরে যদি তুমি এই জায়গাটাতে দেখো যে এইটা কিভাবে করে, মেইনলি এইটা যখন বিরঞ্জক বিক্রিয়াটা করে, এটা একটু বোঝার চেষ্টা করো। এইটা জায়মন অক্সিজেন উৎপন্ন করে। মনে করো ক্লোরিন প্লাস H2O, না ক্লোরিন তো না, H2O2 না, এটা দরকার নেই। ক্লোরিনটা ছিল হচ্ছে আমার বিরঞ্জক, এটা দরকার নেই। H2O2 এর এটা দরকার নেই, এটা এমনি পারবা। তাহলে এইখানে যেটা হয়, যদি বলে এটা কিভাবে বিরঞ্জক করে, এটা বিরঞ্জক করে হচ্ছে জায়মন হাইড্রোজেনের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো দেখি ভাইয়া? জায়মন হাইড্রোজেন এর মাধ্যমে। কথা বুঝতে পেরেছো? কথা বুঝে গেছে? তাহলে আমি যা যা বলছি আমার স্লাইডে যেটা যেটা আছে, তুমি যদি এটা পড়তে চাও তাহলে তোমার মনে করো যে তোমার এখানে 90% প্রিপারেশন তোমার এই জায়গায় শেষ। 90% প্রিপারেশন তোমার এই জায়গায় শেষ। কথা কি বোঝা গেছে? তুমি যদি এইগুলা পড়ো যে ভাইয়া এগুলা কিভাবে কি করছে, 90% প্রিপারেশন তোমার এই জায়গায় শেষ হয়ে যাবে। জারক হিসেবে কিভাবে কাজ করছে দেখো, বিজারক হিসেবে কিভাবে কাজ করছে দেখাইছি, বিরঞ্জক কিভাবে কাজ করছে সেটাও দেখাইছি। তো দ্যাটস ইট, শেষ। এরপরে চলে আসো H2S, যেটা এই H2S এটাও তো সালফার। দেখা যায় এটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। H2S দেখা যায়, একটু বোঝার চেষ্টা করবা,
কপার সালফাইডের সাথে রিঅ্যাকশন করে কপার সালফাইড তৈরি করে। এই কপার সালফাইডটা হচ্ছে কালো। কপার সালফাইডটাই হচ্ছে কালো। আবারও বলি, কপার সালফাইডটাই হচ্ছে আমার কালো বর্ণের। এই কপার সালফাইডের কালো বস্তু তৈরি করে প্লাস H2SO4 তৈরি করে। তাহলে কপার সালফাইডটাই হচ্ছে আমার কালো বর্ণের, ঠিক আছে। আবার বলছে আমার এই আইডিতে কেউ রিকোয়েস্ট দিবা না, এই আইডিটা ক্লাস নেওয়া হয়ে গেলে আমি ডিলিট করে দিব। মানে আমার ওই আইডিগুলো ঠিক মানে আমার নাম দিয়ে আইডি খুলতে গেলেই সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে, কি কারণে সমস্যা হচ্ছে জানি না। আমি আরও একটা আইডি খোলা ট্রাই করলাম আমার নাম দিয়ে আসতেছে না, পরে এটা দিয়ে করছি। তাহলে এই গেল হচ্ছে আমার এটা কালো অদক্ষেপ করবে এই জিনিসটা। এরপরে চলে আসি H2SO4। এই H2SO4 এর স্ট্রাকচারটা একটু আমরা দেখবো, জাস্ট এইটাই দেখবো, আর কিছু দেখবো না। H2SO4 যেটা তৈরি করা হয় ভালো করে বুঝবেন, H2SO4 তৈরি করা হয় হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। H2SO4 তৈরি করা হচ্ছে আমার স্পর্শ পদ্ধতিতে, ভালো করে বুঝবেন। তো H2SO4 যেটার স্ফুটনাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে 336 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা ভাঙতে প্রচুর শক্তি লাগে, একটু বুঝবা। এইখানে এটা ভাঙতে এই H2SO4 ভাঙতে অনেক শক্তি লাগবে। কারণ কি, এখানে এরা ডাইপোলের কারণে হাইড্রোজেন বন্ড গঠন করে। কিভাবে হাইড্রোজেন বন্ড গঠন করে আমি একটু দেখাই। খুব বাজে হয়েছে, আমি আবার বাজে জিনিস পছন্দ করি না। এই যে এইভাবে হাইড্রোজেন বন্ড এরা গঠন করতেই থাকে, এইভাবে হাইড্রোজেন বন্ড এরা গঠন করতেই থাকবে। এ কি করবে, এর পাশের অণুর সাথে হাইড্রোজেন গঠন করবে। এইভাবে এরা চলতেই থাকে। এই যে বন্ডটা গঠন হচ্ছে এই হাইড্রোজেন বন্ডটার কারণে, এই হাইড্রোজেন বন্ডের কারণেই এখানে দেখা যায় যে অনেক শক্তি লাগবে এটাকে ভাঙতে, ঠিক আছে। এবং এইটা একটা জারণধর্মী অ্যাসিড। এটা কি, এটা একটা জারণধর্মী অ্যাসিড, যদি এইটাও খুব একটা স্ট্রং জারণধর্মী অ্যাসিড না। এটা জারণধর্মী অ্যাসিড বললে ভুল হবে, এটাকে জারক বলে রাখি আমরা জাস্ট। জারণধর্মী অ্যাসিড সাধারণত নাইট্রিক অ্যাসিড, এটা জারক। এটা হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে, তো এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। এই জিনিসগুলো পড়লে তোমার মোটামুটি দেখবা যে এই জায়গাগুলা মোটামুটি কাভার হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাগুলো কাভার হয়ে গেছে। তো যদি বলে যে ভাই এটা কিভাবে জারক কিভাবে নিরোধক এগুলো দেখাইতে হবে, তাহলে দেখো নিরোধক হিসেবে যদি কাজ করে তাহলে দেখবা নিরোধক হিসেবে যখন কাজ করবে তখন সেটা একটু দেখবা যে মনে করো যে CH3 বন্ড CH2 বন্ড OH এ কি করে, এই অনুস্থিত পানিটাকে সরাই দেবে। এইখান থেকে দেখবা এই যে এখানে OH আছে, OH মূলকটাকেই সরাই দেবে। সে করে কি, তখন H2C ডাবল বন্ড CH2 H2O এরকম একটা, এটাকে বলা হয় অ্যাডাক্ট তৈরি করে। এটা ইটস নট কম্পাউন্ড, ইটস অ্যাডাক্ট। এটা দুইটা একটা মিক্সচার তৈরি করতেছে। তাহলে দেখেন এই জায়গাটা থেকে আপনার নিরোধক হিসেবে কাজ করতেছে। দেখেন এখানে অনুস্থিত পানি,
আবারও বলি, নিরোধকের কাজ হচ্ছে অণু থেকে, একটা অণু থেকে পানির অণুকে সরাবে। একটা কম্পাউন্ড থেকে, অণু থেকে না বলে কম্পাউন্ড থেকে পানির অণুকে সরাবে, তাহলে সেটাকে আমরা বলবো নিরোধক। আমার কথা বুঝতে পারছেন? এই পর্যন্তই থাকবে আজকে। আমার গলা খুবই ব্যথা করছে এবং